গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির ৪র্থ পর্ব। এখন বিকেল। গালিব বাড়ির সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়েছিল নীল। ওর উল্টো ফুটপাত থেকে যে গলিটা পার্ক স্ট্রিটের দিকে গিয়েছে সেখানে তাকে যেতে হবে। অবিনাশ নেই। অত ঠান্ডা খুঁতখুঁতে ছেলেটা খুন হয়ে গেছে। বাড়িতে এখন কে আছে? সে বিশ্রী ব্যবহার করা বাবা। অবিনাশের মাও খুব খান্ডানি ছিল। অবিনাশের মা কেন সে আরেকজনের কথা ভাবছে না? অবিনাশের বাবা মা তো তারও। নীল ধীরে ধীরে এগোলো। একবার ভাবল রিকশা নিলে কেমন হয়। ওরা যদি খারাপ ব্যবহার করে তাহলে দ্রুত চলে আসা যাবে। তারপরেই মত পাল্টালো। 10 বছর পরে খারাপ ব্যবহার করলে সে যুক্তি দেখাতে বলবে যা 10 বছর আগে পারা সম্ভব ছিল না। এই গলি দিয়ে সে কতবার হাঁটাহাঁটি করেছে এক সময়। বন্ধুদের কারো সাইকেল চেয়ে নিয়ে 4-5 বার পাক খেয়েছে। একটু বদলায়নি গলিটা। হাঁটতে হাঁটতে নীল বাঁকের মুখে চলে এলো। রংচটা বাড়িটার মাথার উপর অনেকগুলো অ্যান্টেনা উঁচিয়ে আছে। এই বাড়ি। মাঝে মাঝে 2-1টা রিকশা ছাড়া এখন তেমন কাউকে চোখে পড়ছে না রাস্তায়। সে সোজা ওপরে উঠে এলো। সিঁড়ি ভেঙে দোতলায় উঠলেই ডান হাতে ওদের দরজা। বেলের বোতাম নেই। নীল কড়া নাড়ল। দ্বিতীয়বারে সাড়া পাওয়া যেতেই নীলের হাত পকেট থেকে রুমাল টেনে নিয়ে দ্রুত মুখ মুছল। দরজাটা যিনি খুললেন তিনি অবিনাশের মা। রোগা মহিলাটি আরও রোগা হয়ে গিয়েছেন। নীলের মুখের দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করছেন। নীল হাসল। কেমন আছেন? আমি নীল। সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কেঁদে উঠলেন মহিলা। এতদিন কোথায় ছিলে? সেই এলে তো, আগে এলে না কেন বাবা? নীল খুব ঘাবড়ে গেল। কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। ভদ্রমহিলা টেনে টেনে কাঁদছিলেন। নীল বুঝল পুত্রশোক একে দিশাহারা করে দিয়েছে। সে ভেতরে ঢুকল। এই ঘরে সে অনেকবার এসেছে অবিনাশের সঙ্গে। ঘরের চেহারা পাল্টায়নি। ভদ্রমহিলা এবারে একটু সামলে নিয়েছেন। আঁচলে মুখ চোখ মুছছিলেন। নীল বলল, এতদিন আমি বাইরে ছিলাম, গতরাত্রে ফিরেছি। আজ সকালে খবরটা শুনলাম। কি শুনেছ? অবিনাশের ব্যাপারটা। মহিলা একটু চুপ করে থেকে জানতে চাইলেন, আর কিছু শোনোনি? না তো। নীল অবাক হল। কেন সে খুন হয়েছে জানো না? না। ওর বোনের জন্য নিজের প্রাণ দিয়েছে, অথচ কি লাভ হলো? কিচ্ছু না। আমি বুঝতে পারছি না। এসো, আমার সঙ্গে এসো, এ ঘরে এসো। খপ করে হাত ধরে টানতে টানতে তিনি নিয়ে এলেন পাশের ঘরে। এই প্রায় সন্ধে হয়ে আসার সময়টায় ঘর জুড়ে অন্ধকার। প্রতিটি জানলা বন্ধ। ঘরের এক কোণ থেকে গলা ভেসে এলো, কে মা? মহিলা তখনও নীলের হাত ধরে রেখেছিলেন। ওই অন্ধকারে কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল না নীল, কিন্তু গলার স্বর শুনে শিহরিত হল। লক্ষ বছর চলে গেলেও ওই স্বর সে ভুলতে পারবে না। মহিলা বললেন, ও আলো জ্বালতে দেবে না। গত 4 বছর ধরে এই ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। কোনো মানুষের মুখ দেখে না। ওই খাট আর পাশের বাথরুমের মধ্যে যেটুকু হাঁটা চলা। কেন জানো? এবার প্রশ্নটি জোরে এলো। মা, তুমি কার সঙ্গে কথা বলছো? মহিলা বলেই চলেছেন, ওরা ওকে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছে। 7 মাস হাসপাতালে ছিল। কেন যে মারল না ভগবান জানেন।
ফিরে এলো সর্বাঙ্গ নষ্ট করে, চোখ দুটো পর্যন্ত গলে গিয়েছিল। এখন আমার মেয়ে একটা মাংসের পিণ্ড, কোনো মতে হাঁটতে পারে। এই যা, যারা ওর চরম ক্ষতি করেছিল, খোকা তাদের উপর বদলা নিতে গিয়ে নিজেই খুন হলো। খুনিরা ধরা পড়েছে, কিন্তু তাতে আমার কি লাভ? আবার কান্না বাজল মহিলার গলায়। নীলের গলায় যেন কোনো স্বর ছিল না। পৃথিবীটা হঠাৎই টলে উঠল তার পায়ের তলায়। নীল কোনো রকমে জিজ্ঞাসা করল, কোনো উপায় নেই? কিসের? সেরে ওঠার? না, নেই। চোখও কোনোভাবেই ফিরে পাবে না। শুধু প্লাস্টিক সার্জারি করে চেহারাটা ভদ্র করা যায়, কিন্তু তার খরচ অনেক। ওকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনতে তোমার মেয়ে সময় সে নিঃস্ব হয়ে গিয়েছেন। মহিলা নিঃশ্বাস ফেললেন। তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না, মা। নীল, নীল এসেছে এতদিন পরে। তুমি ইচ্ছে করলে এখানে বসতে পারো। একটা চেয়ার টেনে এনে সামনে রেখে মহিলা চলে গেলেন অন্য ঘরে। নীল বসল না। সময় যেন অচল এখন। হঠাৎ আবছা আধার থেকে প্রশ্ন ভেসে এলো, তুমি কেন এলে? কেন? নীল জবাব দিতে পারল না। হাসি ভেসে এলো। এক সময় যাকে চেয়েছিলে সে আজ মরে গেছে। নীল নিঃশ্বাস ফেলল। তখন সবাই আমাদের মধ্যে দেওয়াল তুলেছিল। আমার যোগ্যতা ছিল না। নীল কোনো মতে বলতে পারল। এখন আমাদের এক ঘরে রেখে মা যেতে পারল। কেন? না, আমি এখন একটা মাংসের পিণ্ড। আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, ভয় নেই। একটা অদ্ভুত হাসি বাজল। কিন্তু তুমি কেন এলে? কেউ বলেনি তোমায় এ কথা? না। জানলে আসতে না, সেটাই ভালো হতো। তোমাকে এখন ডাক্তার দেখছে? কী লাভ? তাছাড়া পয়সা কোথায়? কারা তোমার এমন ক্ষতি করল? এ পাড়ার কয়েকটা মাস্তান। ওরা আমাকে ওদের হয়ে রোজগার করতে বলেছিল। আমি রাজি হইনি। পুলিশকে বলবো ভেবেছিলাম। ফিরে এসে শুনলাম দাদা। কেঁদে ফেলল সে। আমি কেন ফিরে এলাম? নীল কি বলবে ভেবে পাচ্ছিল না। এই সময় কি বলা যায়? মিনিট তিনেক চুপচাপ কেটে যাওয়ার পর প্রশ্ন এলো, বউ নিয়ে এসেছ? মানে? বিয়ে করনি? কি ভাবো তুমি আমাকে? কেন? তোমার তো কোনো দায় ছিল না। বিয়ে করনি কেন? তুমি অবান্তর কথা বলছো। তা তো বলবেই। যে মানুষ মানুষ নয় তার সম্পর্কে ভালো কথা আসে না। তুমি মিছিমিছি রাগ করছো। নিশ্চয় করব। দয়া দেখাতে এলে কেন? তুমি এককালে বলতে আমার উপর রাখতে পারো না। এককালে, যখন তোমাকে দেখতে পেতাম। আমি এসেছি তোমার ভালো লাগছে না? না, কেউ আমাকে করুণা করলে আমি না জেনে এসেছি। ও, এবার চলে যাও। জেনেছো যখন, তখন তো আর আসবে না। আশ্চর্য, যা বলছি তা থেকে একটা মানে তৈরি করছো নিজের মতো। দেখো, আমি এখন একটা জড় ভারত, মাংসপিণ্ড, নারী নই। আমার কাছে তুমি এখন কিছুই পেতে পারো না। এখান থেকে বেরিয়ে গেলে সত্যিটা বুঝতে পারবে। অনেক ধন্যবাদ। বেরুবার আগেই বুঝিয়ে দিচ্ছ বলে। মানে? আমি তোমার চিকিৎসা করাতে চাই। কেন? তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো বলে। কিন্তু দৃষ্টিশক্তি আমি কখনোই ফিরে পাবো না। খারাপ লাগছে, কিন্তু ওটুকু মেনে নেব। প্রচুর খরচ। জানি, কিন্তু কেন করবে? এই প্রশ্নের জবাব যদি না দিই। হঠাৎ কান্নার শব্দ বাজল।
ফুঁপে কেঁদে উঠল সে। নীল এগিয়ে গিয়ে হাত বাড়াতে কিছুর স্পর্শ পেল। এটা যে মাথা এবং সেখানে কালো কাপড় জড়ানো, তা বুঝতে সময় লাগলো একটু। আমি এতদিন আলো জ্বালিনি, এ ঘরের বাল্ব খুলিয়ে দিয়েছি, কিন্তু তুমি ওই জানলাটা একটু খুলে দাও। বাইরে যদি আলো থাকে তাহলে আমাকে দেখো, তারপরে যদি ইচ্ছে হয় তাহলে এমন স্বপ্ন দেখিও। নীল হাসল। বাইরের আলোয় মানুষ দেখে পরিচয় সময়। তোমার সঙ্গে আমার আজ প্রথম পরিচয় হচ্ছে না। কোন ডাক্তার তোমায় দেখছিল? আমি তার সঙ্গে কথা বলতে চাই। মা জানে, আমার ওসব ভালো লাগতো না। আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি একটু রেস্ট নাও। নীল ধীরে ধীরে বসার ঘরে চলে এলো। সেখানে মহিলা পাথরের মতো দাঁড়িয়েছিলেন। নীল বলল, যে ডাক্তার ওকে দেখছেন তার সঙ্গে কথা বলতে চাই। ভদ্রমহিলা অবাক গলায় বললেন, তুমি কি বলছো তা জানো? হ্যাঁ। এতে কত খরচ হবে ভাবতে পারছো? ওসব নিয়ে আমি ভাবছি না। ওকে যতটা সম্ভব আগের চেহারায় ফিরিয়ে আনতে হবে। বেশ, তোমার মধ্যে এতখানি মহানুভবতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সব কাগজপত্র দেব, তোমার সঙ্গে ডাক্তারের কাছেও যাব। কিন্তু একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না, তুমি কেন এটা করছো? প্রশ্নটা সরাসরি করে ফেললেন মহিলা। নীল মাথা নাড়ল। উত্তরটা আমিও ঠিক জানি না। আমি আগামীকাল আসব। আপনি তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলে সময় ঠিক করে রাখবেন। সে দরজার কাছে ফিরে গেল। অন্ধকার ঘরের দিকে তাকিয়ে বলল, আমি আসছি, কাল আসব, সব ঠিক হয়ে যাবে। এসো। অন্ধকার থেকে ছোট্ট শব্দটা ভেসে এলো। ইলিয়ট রোড ধরে হনহন করে হাঁটছে নীল। তার মাথার ভেতরটা যেন ওলটপালট হয়ে গিয়েছে। সে যদি কলকাতায় না আসতো তাহলে ব্যাপারটা অজানাই থেকে যেত। বাকি জীবন মনে মনে এক সুন্দরীকে সে কল্পনা করে যেতে পারত, নিজের মতন করে। কিন্তু তা কি সত্যি হতো? তাকে একবার কলকাতায় আসতেই হতো ও কেমন আছে দেখার জন্য। হয়তো তখন অনেক দেরি হয়ে যেত, কিন্তু ওকে স্বাভাবিক চেহারায় ফিরিয়েই আনতে হবে, যে করেই হোক। তার জন্য অনেক টাকা লাগবে। কলকাতায় সম্ভব না হলে দিল্লি বম্বেতে নিয়ে যেতে হবে। কিন্তু সেই টাকা সে কোথায় পাবে? নিজের পকেটের অবস্থা তার চেয়ে ভালো কেউ জানে না। অথচ ওই মুহূর্তে মনে হয়েছিল, যদি সমুদ্রকে দুহাতে আগলালে ও স্বাভাবিক হয়ে ওঠে তবে সে তাই করবে। কোম্পানিতে যে ধর্মঘট চলছে তা মিটে গেলে অনেকটা চেষ্টা করলে ভালোই টাকা জমানো যায়। কিন্তু তার পরিমাণ আর চিকিৎসার খরচের ব্যবধান কি হবে তাই তার জানা নেই। নীল দাঁড়ালো। একবার মনে হলো, আজ আবেগের মাথায় অত বড় অঙ্গীকার না করলেই ভালো হতো। পরে নিজের অবস্থা বুঝে ধীরে সুস্থে না হয় এগিয়ে যাওয়া যেত। কথাটা ভাবতেই নিজেকে কিরকম স্বার্থপর মনে হতে লাগলো। বিয়ের পরেও অমন ঘটনা ঘটতে পারত, তাহলে কি সে তার স্ত্রীকে ওইভাবে অন্ধকার ঘরে ফেলে রাখতে পারত? আজ খুব ইচ্ছে হচ্ছিল ওর মাকে কথা শোনাতে। সেদিন যদি ওরা রাজি হতো তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যেত। কিন্তু না, পোস্টমর্টেম করার কোনো মানে হয় না। তাকে টাকা জোগাড় করতেই হবে, যেভাবেই হোক, লক্ষ লক্ষ টাকা। অন্তত যে টাকা খরচ করলে চিকিৎসা বিজ্ঞান একটি শরীরকে তার আগের চেহারায় ফিরিয়ে দেবে। কিন্তু কিভাবে? হঠাৎ ববির কথা মনে পড়ল। বম্বে থেকে ববি ফিরলে সে দেখা করবে, বলবে, তুই আমাকে কয়েকটা ঘোড়ার নম্বর বল যারা জিতবেই। কিন্তু তার মনে হলো, ববি যদি সবসময় ঠিক বলতে পারে তাহলে সে নিজে এতদিনে ভারতবর্ষের 1 নম্বর বড়লোক হয়ে যেতে পারত। ববির বাবা টনিকে ওইভাবে দিন কাটাতে হতো না। না, সে কোনোরকম ঝুঁকি নিতে পারে না। হঠাৎ খুব মদ খেতে ইচ্ছে করছিল নীলের। আজকাল এরকমটা হয়।
যখনই সে কোনো টেনশনে পড়ে তখনই এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। শরীরের নার্ভগুলো সেই চাপ সহ্য করতে পারে না যেন। সেই সময় একটু অ্যালকোহল অনেকটা সাহায্য করে। নীল চারপাশে তাকালো। অনেক দূরে বিখ্যাত একটা বারের নিয়ন লাইট দেখা যাচ্ছে। বার মানে মদ, বার মানে মেয়ে ছেলে, ক্যাবারে ড্যান্স। আর ক্যাবারে ড্যান্সের কথা মনে আসতেই, বিদেশে দেখা নগ্ন নৃত্যের দৃশ্য চোখের উপর চলে আসতেই গতরাত্রে ছবিগুলো স্পষ্ট হলো। সেই ছবিগুলো সুন্দরী একটি তরুণীর নগ্ন দৃশ্যের ছবি। ম্যাডামকে খুঁজে বের করে সে যদি টাকা চায় তাহলে কি সমস্যার সমাধান হবে? কিন্তু ম্যাডামকে সে খুঁজবে কোথায়? আজ রেস কোর্সে ওই লোকটার পেছনে গেলে হয়তো হদিশ পাওয়া যেত। খানিকক্ষণ দোনামনা করল সে। এখন সন্ধে ঘন হয়েছে কলকাতায়। ইলিয়ট রোডে রিকশার সংখ্যা বেড়েছে। হঠাৎ মিস্টার জোশের কথা মনে পড়ল নীলের। বৃদ্ধ তাকে আজ সন্ধ্যায় দুপাত্র হুইস্কি খেতে নেমন্তন্ন করেছে। মদ খাওয়ার ইচ্ছে হচ্ছে যখন, তখন ওখানে যাওয়া যেতে পারে। খরচ হবে না। এখন প্রতিটি পয়সায় তার কাছে মূল্যবান। খানিকক্ষণ চেষ্টার পর কোনো ট্যাক্সিওয়ালাকে অল্প দূরত্বের থিয়েটার রোডে যেতে রাজি না করাতে পেরে রিকশা নিল নীল। রিকশাওয়ালা এগুলি সেগুলি দিয়ে ছুটে যাচ্ছিল। শরীরে বাতাস লাগছে। অন্য ধরনের আরাম পেল নীল। আকাশের দিকে তাকালো সে। আর তাকানো মাত্র সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহিত হল। অনেক উঁচুতে একটা বিরাট গ্যাস বেলুন উঠছে। এই কি সেই বেলুন? এত বড় কলকাতা শহরে কি একটা বাড়ি থেকে বেলুন উঠবে? কিন্তু বেলুন উঠছে এটা সত্যি কথা। আবার বেলুনটা আজই ওড়ানো হতে পারে। ছবি তোলা হয়েছিল অবশ্য গত পরশুতে। কাল বৃষ্টি ছিল, ছাদে ছবি তোলা সম্ভব ছিল না। তাছাড়া ছবিতে আকাশের অবস্থাও ভালো দেখা গেছে। তার মানে গত পরশু থেকে 2-4 দিনের মধ্যে ছবি তোলা হয়েছে। আচ্ছা, এমন হতে পারে ছবিগুলো অনেক অনেক আগে তোলা হয়েছিল। এতদিনে ম্যাডাম ওর সন্ধান পেয়েছে। ছুটন্ত রিকশায় বসে নীল আকাশে ভেসে থাকা বেলুনটা দেখল। রিকশা যত এগিয়ে চলেছে বেলুন তত স্পষ্ট হচ্ছে। থিয়েটার রোডে পৌঁছে সে বেলুনের দড়িটাকে দেখতে পেল। হয়তো নয়, কিন্তু হতেও পারে। বেলুনটা একটা সাদা বাড়ির ছাদে ছিল। সেই ছাদের কাছাকাছি একটু নিচু একটা বাড়ির ছাদে ওই ছবি তোলা হয়েছিল। সে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, এই চত্বরে কোনো সাদা 8-9 তলা বাড়ি আছে কিনা? রিকশাওয়ালা মাথা নেড়ে জানালো, হ্যাঁ আছে, থিয়েটার রোড লাউডন স্ট্রিটের মোড়ের কাছেই বাড়িটা। নীল সেদিকে যেতে বলল লোকটাকে। রিকশাওয়ালা থামলে নীল নিচে নেমে দাঁড়ালো। 1-2 করে সে 8 তলা গুনল। ঝকঝকে সাদা বাড়ি। ছাদের উপর দড়ি বেঁধে বেলুন ঝুলিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে ছবি নেই, কিন্তু বাড়িটার গড়নের সঙ্গে ছবির বাড়ির যেটুকু দেখা গেছে তাতে মিল আছে। রিকশাওয়ালা ভাড়া চাইতে সে মিটিয়ে দিল। তারপর পকেট থেকে কার্ড বের করে দেখল মিস্টার জোশের বাড়িটা সাদা বাড়ির পাশে। ওটাও একটা লম্বা অট্টালিকা, কিন্তু সাদা নয়। ওই সাদা বাড়ির ছাদে উঠলে হয়তো ছবি তোলার ছাদটাকে দেখা যেতে পারে। নীল ঝুঁকি নিল। লম্বা লম্বা পা ফেলে সে সাদা বাড়ির সিঁড়ি ভেঙে লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। 2টো অল্পবয়সী ছেলে লিফটের জন্য অপেক্ষা করছে। পাশাপাশি 2টো লিফট। একটি নামলে ওরা ভেতরে ঢুকল। লিফটম্যান নেই। ছেলে 2টো 5 তলার বোতাম টিপতেই সে ওদের দেখিয়ে 6 তলার বোতামে চাপ দিল। 5 তলায় ওরা নেমে যেতে নীল টপ ফ্লোরের বোতাম টিপল। 6 তলায় একবার থেমে লিফট ওপরে উঠে আসতেই নীল বেরিয়ে এলো। মাঝখানে করিডোর, দুপাশে ফ্ল্যাটের দরজাগুলো। ছাদে যাওয়ার সিঁড়ি কোথায়? নীল এগোলো। না, এদিকে কিছু নেই। উল্টো দিকে খানিকটা যাওয়ার পর সে সিঁড়ি দেখতে পেল। সিঁড়ির কয়েক ধাপ উপরে কোলপসিবল গেট। গেটে তালা ঝুলছে।
অর্থাৎ ছাদে যাওয়ার পথ বন্ধ। সে ঝুঁকে তালাটাকে দেখল। দামি নয়, কিন্তু তালা খোলার কায়দা তার জানা নেই। ছাদে যেতে হলে এই তালা ভাঙতে হবে। নীল তালাটাকে মোচড়াতে লাগল, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। সে মাঝে মাঝে প্যাসেজের দিকে তাকাচ্ছিল। যদি কেউ তাকে এই কাজটা করতে দেখে তাহলে আর রক্ষে থাকবে না। তালাটা ভাঙতে হলে শক্ত কিছু দরকার। সে চারপাশে তাকিয়ে একটা কিছু খুঁজল। তার নজরে পড়ল দেওয়ালের গায়ে সরু রডের গায়ে কয়েকটা বালতি ধরনের জিনিস ঝুলছে। সম্ভবত আগুন লাগলে ওগুলো কাজে লাগানো হবে। অনেক চেষ্টার পর রডটাকে খুলতে পারল সে। বালতিগুলোকে সিঁড়িতে নামিয়ে রডের একটা প্রান্ত তালার গর্তে ঢুকিয়ে চাপ দিতে লাগলো সজোরে। খট করে শব্দ হতেই দেখা গেল ওটা ভেঙে গেছে। বিশাল ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হলো বেলুনটাকে খুলে দিলে কেমন হয়। নীল ধীরে ধীরে ছাদের একটা কোণে এসে দাঁড়ালো। এখন রাত, স্পষ্টত কিছু দেখা সম্ভব নয়। তবু সে ছাদের চারটে দিকে ঘুরে ঘুরে লক্ষ্য করতে লাগল অপেক্ষাকৃত কোনো নিচু ছাদের সঙ্গে সে ছবির মিল আছে কিনা। প্রায় আধ ঘন্টা ধরে লক্ষ্য করার পরে সে একটি টিভি অ্যান্টেনা বেষ্টিত ছাদকে চিহ্নিত করতে পারল। ছবির ছাদে একটা ড্রাম ছিল। মেয়েটি সে ড্রামের উপর উঠে বসেও ছবি তুলেছে। ড্রামটার রং লাল। ওই ছাদটায় একটা ড্রাম দেখা যাচ্ছে। রাত বলে ঠিক রং টের পাওয়া মুশকিল, কিন্তু ওখান থেকে কেউ যদি ছবি তোলে তাহলে এই বাড়ির যে অংশ ধরা পড়বে, তাই ছবিতে এসেছে বলে মনে হলো নীলের। সে বাড়িটিকে ভালো করে ঠাউর করে নিল। মিনিট পাঁচেক পরে থিয়েটার রোডে দাঁড়িয়ে রুমালে মুখ মুছল নীল। বাড়িটা পাশের রাস্তায়। সে হাঁটতে লাগল। এসব পাড়ায় মানুষজন যে যার নিজের মতো থাকে। এমনিতেই জটলা নেই, সন্ধ্যের পরে যেটা আরও বেশি হয়ে যায়। হঠাৎ একটা মোটর বাইকের আওয়াজ কানে এলো। নীল দেখল বাইকটা ফুটপাতে উঠে একটা দোকানের সামনে থামল। জিন্স পরা স্মার্ট ছেলেটি ক্যামেরার ব্যাগ নিয়ে বাইক থেকে নেমে যে দোকানটায় ঢুকল সেটা একটা স্টুডিও। নীল থমকালো। এই স্টুডিওর কেউ মেয়েটির ছবি তুলেছে নাকি? সে আর একটু এগোতেই ছাদ থেকে দেখা বাড়িটার সামনে পৌঁছে গেল। 5 তলা ফ্ল্যাট বাড়ি। মেয়েটি কোন ফ্ল্যাটে থাকে? অথবা মেয়েটি হয়তো অন্য জায়গায় থাকে, এখানে ছবি তুলতে এসেছিল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় আবার মোটর বাইকের আওয়াজ পেল। আগের ছেলেটি ফুটপাত দিয়ে বাইক চালিয়ে নীলের পাশে সেটা দাঁড় করিয়ে বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। ছেলেটার অতিরিক্ত স্মার্টনেস নীলের চোখে পড়ল। একটা দারোয়ান গোছের লোক সিঁড়িতে দাঁড়িয়েছিল। নীলকে এগোতে দেখে জিজ্ঞাসা করল, কাকে চাই সাব? এইমাত্র যিনি ঢুকলেন। নীল কোনো রকমে বলতে পারল। ছেলেটির কিছুই সে জানে না। লালম সাব, ফটোগ্রাফার? ওয়েট করুন, গাড়ি রেখে গেছে যখন তখন এখনই নেমে আসবে। ফ্ল্যাটে যাবেন না অ্যাপয়েন্টমেন্ট না করে? মডেল টডেল থাকে তো? মডেল? বাহ, সাহেব ছবি তোলেন তাই মডেলরা আসেন। তার জন্য তো স্টুডিও আছে। সেখানে প্রাইভেট পার্টিরা যেতে চায় না সব সময়। লালম সাহেব কোন তলায় থাকেন? টপ ফ্লোর, ছাদের ওপর একটা ফ্ল্যাটে। দারোয়ান মাথা নাড়ল। এখানে দাঁড়িয়ে থাকুন, ঠিক দেখা পেয়ে যাবেন। লোকটা ফুটপাতে নেমে গেল। নীলর যাওয়া লক্ষ্য করে একটু সরে এলো। যদি বাড়ির ছাদে ছবিগুলো তোলা হয় তাহলে সেই মেয়েটি প্রাইভেট পার্টি হয়ে এসেছিল লালমের ফ্ল্যাটে ছবি তোলাতে। খুব সোজা অঙ্ক। লালম ছবিগুলো তুলে বিক্রি করেছে অমিতাভকে। এখানেই খটকা লাগল। অমিতাভ কাজ করে ম্যাডামের নির্দেশে। লালমের কাছ থেকে ছবি কেনার সামর্থ্য তার একার নেই। টাকা পয়সা না পেয়ে লালমের মতো লোক নেগেটিভ শুদ্ধ ছবি দিয়ে দেবে ভাবা যায় না। এক্ষেত্রে ম্যাডামের অবশ্যই কিছু খরচ হয়ে গেছে,
কিন্তু লালমের কাছে ছবি তুলতে মেয়েটি আসবেই বা কেন, বিশেষ করে সম্পূর্ণ নগ্ন ছবি? লালমের সঙ্গে মেয়েটার সম্পর্কই বা কি? নীলের মনে হলো একটু মদ খাওয়া দরকার। টেনশন হলেই মিস্টার যোশীর বাড়ি বেশি দূরে নয়, তিনি 2টো পেগ নিশ্চয়ই খাওয়াবেন। কিন্তু এ বাড়ির সামনে থেকে সরে যেতে মন চাইছে না। তার কেবলই মনে হচ্ছিল ওই লালম তাকে একই সঙ্গে মেয়েটি এবং ম্যাডামের কাছে নিয়ে যেতে পারে। তার টাকার দরকার, অনেক টাকা। মিনিট 15 কেটে গেল। কেউ একজন বেরিয়ে আসছে। নীল শাড়ি মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা। এই মুহূর্তে আর মহিলার দিকে তাকানোর মানসিকতা তার নেই। লালম নামলেই ওকে অনুসরণ করবে, কিন্তু বাইকে থাকা কাউকে ট্যাক্সি নিয়েও তো পিছু ধাওয়া করা সম্ভব নয়। বাইকটাকে খারাপ করে দিলে কেমন হয়? সে বাইকের কাছে এগিয়ে গিয়ে চারপাশে তাকালো। নির্জন শুনশান রাস্তা। সে চট করে ঝুঁকে বসে পেছনের চাকার হাওয়া বেরোবার মুখটা খুলে দিল। উঠে দাঁড়িয়ে বুঝল কেউ তাকে লক্ষ্য করেনি। 45 মিনিট যখন কেটে গেল তখন আর ধৈর্য রাখতে পারল না নীল। হয়তো লালম আজ বেরোবে না, কিন্তু বাইকটা? সে বাড়ির ভেতর ঢুকে দেখল লিফটে লিফটম্যান বসে আছে টুলে। ওকে দেখে উঠে দাঁড়ালো লোকটা। নীল গম্ভীর মুখে ভেতরে ঢুকে বলল, টপ ফ্লোর। লিফটম্যান বলল, 8 তলা হাঁটতে হবে স্যার। লালম সাহেবের কাছে যাবেন তো? মাথা নাড়ল নীল। লিফটম্যানের দেখানো সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো নীল। ছাদের দরজাটা বন্ধ, কিন্তু ঠেলতেই খুলে গেল সেটা। চওড়া ছাদ। নীল সেখানে পৌঁছে যেন সম্বিত পেল। কে বলতে পারে সে লালমকে? ওর সঙ্গে তো কিছু বলার নেই। লোকটাকে যদি সে বলে, আপনার তোলা ছবিগুলো নেগেটিভ সমেত আমার কাছে আছে, তাতে কি কাজ হবে? সে ছাদের একপাশের ফ্ল্যাটটার দিকে তাকালো। 2 ঘরের ফ্ল্যাট। একটা আধা পাঁচিল দিয়ে বাকি ছাদের সঙ্গে কিছুটা আড়াল করা হয়েছে। সে পাঁচিলের কাছে গিয়ে লাল রামটাকে দেখতে পেল। এবার সে নিঃসন্দেহ, এই ছাদে ছবিগুলো তোলা হয়েছিল। 2টো ঘরেই আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষের কথাবার্তা নেই। সে একটু অপেক্ষা করল, তারপর ছোট্ট গেট খুলে ভেতরে ঢুকল। মনে মনে সে ঠিক করে নিয়েছে, লালমকে বলবে তাকে ম্যাডাম পাঠিয়েছে। ছবিগুলোর বদলে লালম ঠিক কত টাকা পেয়েছে এটা জানার জন্য ম্যাডাম তাকে বলেছেন। একবার কথা শুরু করতে পারলে দেখা যাবে কি হয়। সে ডাকল, লালম সাহেব। ভেতর থেকে কোনো সাড়া এলো না। দ্বিতীয়বারেও একই অবস্থা। নীল ফ্ল্যাটের দরজায় গিয়ে দাঁড়ালো। ঘরে কেউ নেই। সে ঘরে ঢুকে তৃতীয়বার ডাকল, তারপর পাশের ঘরে উঁকি মারল। সঙ্গে সঙ্গে বরফ হয়ে গেল নীল। মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে লালম। তার মাথার একপাশ থেকে রক্তের ধারা বেরিয়ে মেঝে ভাসিয়ে দিচ্ছে। লালমের পরনে কোনো শার্ট নেই, শুধু জিন্সের প্যান্ট। একটু আগে জ্যান্ত দেখা লোকটা মরে গেছে। সে চারপাশে তাকালো। প্রচুর ছবি, প্রত্যেকটাই বিভিন্ন মহিলার, যার অনেকগুলোই কোনো পোশাক ছাড়া। দেওয়ালে টাঙানো, দড়িতে ক্লিপ দিয়ে আটকানো। অর্থাৎ এখানেই একটা ডার্ক রুম করে নিয়েছিল লালম। লোকটাকে মারল কে? নীল ছবিগুলোর দিকে তাকালো। কাউকে সে চেনে না, অন্তত তার কাছে যার ছবি আছে তার দেখা পেল না এই ছবির প্রদর্শনীতে। এবং তখনই নীলের খেয়াল হলো তার এখান থেকে চলে যাওয়া উচিত। লিফটম্যান তাকে দেখেছে, কিন্তু আরেকবার দেখার সুযোগ করে দেওয়া বোকামি হবে। সে ঘুরে দাঁড়াতেই মেঝেতে কিছু পড়ে থাকতে দেখল। হাত বাড়িয়ে কুড়িয়ে নিতে গিয়ে দেখল ওটা খুব দামি লেডিস ওয়াচ। ব্যান্ডটা ছিঁড়ে গেছে। ঘড়িটাকে পকেটে পুরে নিঃশব্দে বেরিয়ে এলো সে ছাদে। আর তখনই নিচের সিঁড়িতে মানুষের গলা পেল। কেউ একজন লিফটম্যানের সঙ্গে কথা বলছে। পলকে সে সরে এলো চিলেকোঠার ঘরটার পাশে।
নিচে নামার রাস্তা ওই একটাই, সিঁড়ি। এপাশে ঝুঁকে বুকের ধরফরানি বাড়ানো ছাড়া কোনো কাজ হলো না। সে দেখল একটা লোক ছাদে উঠে লালমের ফ্ল্যাটের দিকে এগিয়ে যাচ্ছে। লোকটার চেহারার গড়ন এই অন্ধকারেও বেশ চেনা মনে হচ্ছিল। নীল প্রায় নিঃশব্দে আড়াল থেকে বেরিয়ে সিঁড়ির মুখে চলে এলো। সে শুনল লোকটা ডাকছে, মিস্টার লালম, ম্যাডামের কাছ থেকে আসছি। নীল আর দাঁড়ালো না। লিফটম্যান লিফট নিয়ে নিচে চলে গেছে। সে সিঁড়ি ব্যবহার করল। ঝড়ের মতো নিচে নামতে লাগলো সে। আর তখনই খেয়াল হলো এইমাত্র যে লোকটা ছাদে উঠেছে তাকে সে ড্রিমল্যান্ড এবং রেসকোর্সে দেখেছে। আধ ঘন্টা পরে নীলকে দেখা গেল বৃদ্ধ যোশীর মুখোমুখি বসে থাকতে। মিস্টার যোশী দামি স্কচে গ্লাস ভরে এগিয়ে দিলেন। আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। এখন 8:30 বাজে, আমি ডিনার খাই 9টায়। নীল বলল, জরুরি কাজে আটকে গিয়েছিলাম। আমার জন্য আপনি সংকোচ করবেন না, ঠিক 9টায় আমি চলে যাব। আবার কাজ আছে? কাজ না, আপনার নিয়ম ভাঙব না তাই। বেনিয়ম না করলে নিয়মের যথার্থতা টের পাওয়া যায় না। মাঝে মাঝে নিয়ম ভাঙা দরকার। তাছাড়া আমি ডিনারের জন্য মিনিট 15 নেব। ততক্ষণ আপনি একা থাকতে নিশ্চয়ই আপত্তি করবেন না। আপনাকে আমি ডিনারে বলতে পারতাম, কিন্তু আমার স্ত্রী তাদের লেডিস ক্লাবের বল পার্টিতে গিয়েছেন। জিভে হুইস্কির স্বাদ যেন নতুন জীবন দিল। খানিক আগে যেভাবে সে বেরিয়ে এসেছে ওই বাড়ি থেকে, আড়ালে অপেক্ষা করে লোকটাকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে প্রচুর উত্তেজনা ছিল। সে চেয়ারে ভালো করে শরীর এলিয়ে দিল। মিস্টার যোশী যে কতখানি বড় লোক তা রেসকোর্সে আন্দাজ করতে পারেনি। বাড়ির ভেতর ঢুকে সেটা বুঝতে পারছিল নীল। মদ খেতে খেতে মিস্টার যোশী বলছিলেন, অনেক দিনের অভ্যেস আমার। রোজ রাত্রের খাওয়ার আগে 2 পেগ স্কচ খাই। এতে শরীর ঠিক থাকে, মনও। আমার বয়স হয়েছে। আমার স্ত্রী হই হট্টগোল পছন্দ করেন, লেট নাইট করেন পার্টিতে গিয়ে। আমি ওসব পারি না। নীল বলল, ঠিকই করেন। হ্যাঁ, আমি টাকা ভালোবাসি। সারাদিন টাকার জন্য খাটি। আমার প্রচুর টাকা আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু থাকলেই আরও চাইব না কেন? আমার স্ত্রী খুশিতে আছেন। আমার ছোট মেয়েকে আপনি দেখেছেন, খুব শান্ত মেয়ে, পড়াশোনায় ভালো, কোনো বদদোষ নেই। প্রবলেম আমার একটাই। মিস্টার যোশী হঠাৎই থেমে গেলেন। এত টাকা যার, তিনিও সমস্যামুক্ত নন। নীল ভাবল। নীলের গ্লাস শেষ হয়ে গিয়েছিল। হাত বাড়িয়ে সেটা নিয়ে 1 পেগ স্কচ ঢাললেন মিস্টার যোশী। বরফ মিশে এগিয়ে দিয়ে বললেন, নাবিকদের কিন্তু অসাধারণ লিভার থাকে না, অত জলদি শেষ করা ঠিক নয়। নীল হাসল। জলে থাকতে থাকতে অভ্যেসটা হয়ে গেছে। আপনার সম্পর্কে কিছুই জানি না। এমন কিছু বলার নেই। বেকার ছিলাম, জাহাজে চাকরি নিয়ে 10 বছর আছি। যা রোজগার করেছি উড়িয়ে দিয়েছি। মা মারা গেছেন, বাবা অনেক দিন। ভাইদের সঙ্গে সম্পর্ক 10 বছর আগে ভালো ছিল না, এখন কি হবে জানি না। এবার দেখা হয়নি, সময় পাইনি। আমি গত রাত্রে কলকাতায় এসেছি। পৃথিবীতে তাহলে নিজের বলতে কেউ নেই? ঠিক তাই। একজন কাজের লোক এসে বিনীতভাবে জানালো, সাহেবের ডিনার লাগানো হয়ে গেছে। মিস্টার যোশী উঠে দাঁড়ালেন। হেল্প ইয়োরসেলফ, এখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। এরকম হোস্ট কখনো দেখেনি নীল। ড্রিঙ্কস এবং ডিনার চোখের সামনে আলাদা করে দিলেন। কিছু কাজু বাদাম ছাড়া টেবিলে কোনো চাটের ব্যবস্থা নেই। তার খিদেও পাচ্ছে। ভদ্রলোক স্ত্রীর দোহাই দিলেন ডিনারে না থাকার কারণ হিসেবে। অদ্ভুত।
চটপট তৃতীয় গ্লাস শেষ করল নীল। বিনা পয়সায় দামি মদ চালিয়ে যাও। হঠাৎ চোখের সামনে লালমের মুখ মনে পড়ল। অত স্মার্ট ছেলে কিভাবে খুন হয়ে গেল? কেউ ওর মাথার পেছন দিকে আঘাত করেছে, কিন্তু হত্যাকারী কি ওই ফ্ল্যাট বাড়িতে থাকে? নইলে তার চোখের সামনে দিয়ে একজন মহিলা ছাড়া আর কাউকে সে বের হতে দেখেনি। হত্যাকারী যদি বাইরে থেকে আসতো? না, সম্ভব নয়। লালম ভেতরে ঢোকার আগে নিশ্চয় হত্যাকারী সেখানে ছিল। বাইরের লোককে নিজের ফ্ল্যাটে রেখে যাবে কেন লালম? দারোয়ানের কথা অনুযায়ী নিজের ফ্ল্যাটে হুট করে লালম কারো সঙ্গে দেখা করত না। তাহলে একমাত্র কোনো মহিলার পক্ষে ওখানে থাকা সম্ভব। এটা অবশ্যই লিফটম্যানকে প্রশ্ন করলে জানা যেত, কিন্তু মহিলার পক্ষে কি লালমকে খুন করা সম্ভব? নীলের মনে পড়ল ঘোমটা মাথায় একজন মহিলাকে সে বেরিয়ে যেতে দেখেছিল। তিনি কি? তার মনে হলো সেই ম্যাডাম নামক মহিলা হলেও হতে পারেন। না, তা হবে না। তাহলে ম্যাডামের সহকারী লালমের খোঁজে আসতো না। 4 প্যাক খাওয়া মাত্র মিস্টার যোশী ফিরে এলেন। সরি, অনেকক্ষণ একা আছেন? একটু অসুবিধা হয়নি। মিস্টার যোশী চেয়ারে বসে ইন্টারকমের বোতাম টিপে ইংরেজিতে প্রশ্ন করলেন, দিদি ফিরেছে? ও, ফিরলে আমার সঙ্গে কথা বলতে বলবে। 5ম প্যাক ঢালল নীল। আমি কখন উঠব বলে দেবেন। না না, ক্যারি অন। তাহলে আবার সমুদ্রে যাবেন? এছাড়া কোনো উপায় নেই। যে যে কাজটা জানে তার সেই কাজটা করা ভালো। হ্যাঁ, তাছাড়া এবার আমার টাকার দরকার। এবার কেন? এখানে এসে জানলাম আমার এক প্রিয়জনকে কেউ বা কারা অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছে। জীবনমৃত হয়ে আছে সে। তাকে চিকিৎসা করিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রচুর টাকার দরকার। মিস্টার যোশী জিজ্ঞাসা করলেন, তিনি পুরুষ না মহিলা? অবশ্যই মহিলা। সুন্দরী? এক সময় তাই মনে হতো। মিস্টার যোশী নিজের আঙুলগুলো নিয়ে নাড়াচাড়া করলেন। তাতে হাতের আংটি দুটো। মুখে বললেন, স্যাড, খুব স্যাড। আর তখনই ইন্টারকম আওয়াজ করল। মিস্টার যোশী সাড়া দিলেন। তারপর বললেন, আমি চাই না তুমি এভাবে একা ঘুরে বেড়াও। অসুবিধে কি হচ্ছে তা আমি বুঝতে পারছি। কি কথা বলার আছে তোমার? আমি পছন্দ করছি না, এবং এর পরেও যদি তুমি রিপিট করো আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি? তুমি প্রমিস করছো? আর ইউ শিওর? না, ইন্টারকমে নয়, কাম হিয়ার, সামনাসামনি বলে যাও। হ্যাঁ, আমার সামনে গেস্ট আছে, কিন্তু কিছু হবে না। যন্ত্রটাকে বন্ধ করে মিস্টার যোশী বললেন, আমার মেয়ে, বড় মেয়ে। ও, ওকে নিয়ে আমার প্রবলেম। কি রকম? স্কুলে শেষ ধাপে গিয়ে কিছু ছেলের পাল্লায় পড়ে হই হই করতে শিখল। কলেজে উঠে আর একটু বেপরোয়া। ও কি করে জানতে পারলো এজেন্সির লোক লাগিয়েছিলাম? যত সব রটন, অথচ গ্ল্যামার বয় ওর বন্ধু। এর বাইকে চড়ে ওখানে যাচ্ছে ওর সঙ্গে। মিস্টার যোশী হঠাৎ চুপ করলেন। আপনার স্ত্রী কিছু বলেন না? আমার স্ত্রীর চেয়ে ও বেশি বুদ্ধিমতী। মুশকিল হলো ও ভুল জায়গায় যেতে পারে। আমার টাকার লোভে ওকে কেউ ব্যবহার করতে পারে। ভয়টা সেখানেই। দরজা খুলে গেল। দুধ সাদা সিল্কের গাউন পরে যে মেয়েটি ঢুকল, 5 প্যাক হুইস্কি পেটে থাকা সত্ত্বেও পাথর হয়ে যাচ্ছিল নীল তাকে দেখে। মেয়েটি অপরাধের ভঙ্গিতে সামনে এসে দাঁড়াল। প্রমিস। থ্যাংক ইউ। আমি এবার যেতে পারি? হ্যাঁ। তোমার বাঁ হাতে কি হয়েছে? ও কিছু না। ব্যান্ডেড লাগিয়েছ কেন? একটু ছড়ে গিয়েছিল। ড্যাড, আমি কিছুদিনের জন্য মামার বাড়িতে যেতে চাই। কেন? কলকাতায় আমি টায়ার্ড। ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে কথা বলি। গুড নাইট। গুড নাইট।
মেয়েটি চলে গেল। নীল লক্ষ্য করল মেয়েটা একবারও তার দিকে তাকায়নি। ওর ননির মতো চামড়ায় অদ্ভুত গম্ভীর ছায়া। না, তার ভুল হয়নি, এই মেয়ে সে। ওর বোনের সঙ্গে সামান্য মিল থাকায় রেসকোর্সে সে একটু ধন্দে পড়েছিল। মিস্টার যোশী বললেন, মিলানের পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনি আসার পর রেসে জিতলাম এবং এটা ঘটল। নীল মাথা নাড়ল। আপনি আমাকে যা পাওয়া উচিত তার চেয়ে বেশি দিচ্ছেন। মিস্টার যোশী হাসলেন। আপনি এখন কিভাবে ফিরবেন? নীল কাঁধ ঝাঁকাল। রিক্সা পেয়ে যাব। রিক্সা? আপনি এখান থেকে রিক্সার দূরত্বে থাকেন? ইলিয়ট রোডের একটা হোটেলে উঠেছি। আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দিয়ে আসছে। মিস্টার যোশী উঠে দাঁড়ালেন হাত বাড়িয়ে। আজকে রাতটার জন্য অনেক ধন্যবাদ। করমর্দন করে ভদ্রলোক ভেতরে চলে গেলেন। ওর আচরণ এমন হঠাৎ করে কেন বদলে গেল তা কিছুতেই বুঝতে পারছিল না নীল। এমন ভদ্রভাবে দরজা দেখিয়ে দেওয়া যায়? সে স্কচের বোতলের দিকে তাকালো। ইচ্ছে থাকলেও আর খাওয়ার উপায় নেই। নীল বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। লম্বা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ল মেয়েটার কথা। মিলান। ওর নাম মিলান। ইতালির একটি ছোট্ট স্মৃতির শহর মিলান। মিস্টার যোশীর মেয়ের দারুণ ছবি তার কাছে আছে। আর দারুণ, কিন্তু ওর বাঁ হাতের কবজির কাছে ছড়ে গেল কেন? হঠাৎ একটা ঠান্ডা ভয় যেন হামাগুড়িতে এগিয়ে এলো নীলের কাছে। না, এ হতে পারে না, অসম্ভব। সে বাইরে বেরিয়ে আসতেই একটা বিরাট গাড়ি সজোরে এসে দাঁড়ালো বাড়ির সামনে, এবং সেই সঙ্গে সোডার বোতল খোলার শব্দের মতো হাসি ছিটকে উঠল। ওপাশে আরেকটা সাধারণ গাড়ির পাশে ড্রাইভার দাঁড়িয়ে আছে। নীলকে দেখা মাত্র সে সেলাম করল, অর্থাৎ মিস্টার যোশীর আদেশ ইতিমধ্যে ড্রাইভার পেয়ে গেছে। বড় গাড়িটার দরজা খুলে গেল। মহিলার গলা ভেসে এলো, গুড নাইট ডার্লিং। গুড নাইট, একটা হেড়ে গলা ভেতর থেকে জবাব দিল। নীল দেখল মিসেস যোশী তার বিশাল শরীর টেনে নিয়ে এলেন বাইরে। অদ্ভুতভাবে হাতটা নাড়তেই দরজা বন্ধ হয়ে গেল এবং গাড়িটা চলে গেল। মহিলা সিঁড়ির ধাপে পা রেখেই নীলকে দেখতে পেলেন। আপনি এখানে? মিস্টার যোশী নেমন্তন্ন করেছিলেন। তা তো করবেনই, আমাকে না বলে ওকে উইনার হর্স বলেছেন, কিন্তু ওর আগে আমার সঙ্গে আপনার আলাপ হয়েছিল। এই জন্যই বলে, প্রয়োজন হলে একটা সাপকে বিশ্বাস করো, কিন্তু কখনোই কোনো পুরুষকে নয়। আপনি অকারণে এসব বলছেন। ঠিক আছে, নেক্সট দিনে আপনি আমাকে উইনার দিন, আমিও আপনাকে নেমন্তন্ন করব, ওকে? মিসেস যোশী পাশে এসে দাঁড়ালেন। আমি কোথায় উইনার পাব? আজ যেখান থেকে পেয়েছেন। প্রতিদিন যে একই ব্যাপার ঘটবে তার নিশ্চয়তা নেই। এ বাড়িতে যেন আর না দেখি আপনাকে। ফোঁস করে উঠলেন মিসেস যোশী। হনহনিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। নীল তাকে ডাকল, শুনুন। মিসেস যোশী দাঁড়ালেন না। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে এর ৪র্থ পর্ব।